আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। পরমাণু বোমা ব্যবহার করে যুদ্ধ শেষ করবেন পুতিন, মার্কিন রিপোর্টে বিস্ফোরক দাবি। এদিকে গাজায় ফিলিস্তিনিদের পতাকা বিক্ষোভ, ইসরায়েলি বাহিনীর হামলায় আহত অর্ধ শতাধিক। ভূখণ্ডের বিনিময়ে শান্তি চায় না চীনকে ইউক্রেন। এবার জি7 বৈঠক, চীন ও রাশিয়ার উপর আসতে পারে নিষেধাজ্ঞা। ভারত মহাসাগরে দুর্ঘটনাগ্রস্ত চীনের জাহাজ, নৌসেনা মোতায়েন করল এয়ারক্রাফট, উদ্ধার 2টি দেহ। সর্বশেষ জানিয়ে দেব, আমার দলকে পিষে ফেলতে চায় সরকার, বললেন ইমরান খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। পরমাণু বোমা ব্যবহার করে যুদ্ধ শেষ করবেন পুতিন, মার্কিন রিপোর্টে বিস্ফোরক দাবি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনও চলছে, 1 বছরেরও বেশি সময় পার। মার্কিন গোয়েন্দাদের এক রিপোর্ট সামনে এলো, চাঞ্চল্যকর তথ্য। ফের মার্কিন গোয়েন্দাদের বোমা। এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হতে পারে। গোয়েন্দাদের চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে এলো। যুদ্ধ থামাতে রাশিয়া এই অস্ত্র প্রয়োগ করতে পারে বলে মার্কিন গোয়েন্দা রিপোর্টে আশঙ্কা করা হয়েছে। গত বছর ফেব্রুয়ারি মাসে ইউক্রেন রাশিয়া সামরিক অভিযান চালায়। 1 বছরের বেশি সময় পার হওয়ার পরও যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। ইউক্রেনে মস্কোর বিরুদ্ধে তাদের প্রতিরোধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে জেলেনস্কির দেশ পাশে পেয়েছে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নকে। দেওয়া হয়েছে সামরিক সাহায্যের প্রতিশ্রুতিও। এ নিয়ে ইতোমধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সঙ্গে যুদ্ধ থামানোর জন্য মস্কোর উপর বেড়েছে কূটনৈতিক চাপও। তাই যুদ্ধের অবসানে পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন বলে গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে। মার্কিন গোয়েন্দাদের রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে এই যুদ্ধের পর জন্য বিশ্ব রাজনীতিতে নতুন রাজনৈতিক সমীকরণ দেখা যেতে পারে। আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নকে আটকাতে চীন ও মস্কো পরস্পরের আরও কাছাকাছি আসতে পারে বলে গোয়েন্দারা মনে করছেন। এর ফলে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নগুলির সঙ্গে চীন ও রাশিয়ার সংঘাত আগামী দিনে চরম আকার নেবে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। কূটনীতিবিদদের একাংশের মতে, যুদ্ধে ইউক্রেন এতটা প্রতিরোধ গড়ে তুলবে তা ভাবতে পারেনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সামরিক অভিযানের রেশ রুশ অর্থনীতিতে প্রবল প্রভাব ফেলেছে বলে কয়েকদিন আগে জানান পুতিন ঘনিষ্ঠ এক শিল্পপতি। খুব শীঘ্রই যুদ্ধ না থামলে আগামী 1 বছরের মধ্যে রুশ বিদেশি ভান্ডারে টান পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। দেশের অর্থনীতিকে বাঁচাতে শেষ পর্যন্ত ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া পারমাণবিক হামলা চালাতে পারে বলে মনে করছেন কূটনীতিবিদদের একাংশ। সম্প্রতি কয়েকদিন আগে ভারত পাক সম্পর্ক নিয়ে মার্কিন গোয়েন্দাদের একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে। বারবার নিষেধ সত্ত্বেও ভারত নাশকতা চালাতে জঙ্গি সংগঠনগুলোকে যেভাবে পাকিস্তান মদদ দিয়ে যাচ্ছে তাতে নয়াদিল্লি ক্ষিপ্ত বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছিল। পাকিস্তানকে সাজা দিতে ইসলামাবাদের বিরুদ্ধে ভারত সামরিক হামলা চালাতে পারে বলে মার্কিন গোয়েন্দাদের রিপোর্টেও উল্লেখ করা হয়। এবার ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে মার্কিন গোয়েন্দাদের রিপোর্টকে ঘিরে তৈরি হলো উদ্বেগ। গাজায় ফিলিস্তিনিদের পতাকা বিক্ষোভ, ইসরায়েলি বাহিনীর হামলায় আহত অর্ধ শতাধিক। নিজ ভূখণ্ড থেকে উৎখাতের প্রতিবাদে গাজা উপত্যকায় পতাকা বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিরা। বৃহস্পতিবার এ বিক্ষোভে নিয়ন্ত্রণ নিতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে অর্ধ শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। ইসরায়েলের অভিযোগ, সীমান্তে বিস্ফোরক ছুড়ছিল গাজাবাসী। তাদের টার্গেট ছিল ইহুদি সেনাবহর। তাদের প্রতিহত করতে চালানো হয় পাল্টা অভিযান। জানা গেছে, ফিলিস্তিনিদের প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসলামিক জিহাদের শীর্ষ নেতারা। তাদের করা হুমকি, যে কোনো মূল্যে অধিকার আদায় করা হবে, মুক্ত করা হবে ফিলিস্তিনকে। পবিত্র ভূমিতে দখলদারিত্বের কোনো স্থান নেই বলে হুঁশিয়ারি দেন তারা। গত সপ্তাহে গাজা উপত্যকায় ব্যাপক অভিযান চালায় ইসরায়েল। তাতে প্রাণ হারান কমপক্ষে 30 ফিলিস্তিনি, যে তালিকায় ছিলেন ইসলামিক জিহাদের শীর্ষ কমান্ডাররা। এদিকে চরম নিন্দা ও সমালোচনা উপেক্ষা করে জেরুজালেমের দখলদারিত্ব প্রতিষ্ঠার 56 বছর উদযাপন করল ইসরায়েল। বৃহস্পতিবার আল আকসা ঘিরে শোডাউন করে জায়নবাদীরা। এদিন দখলদারিত্ব উদযাপন হওয়া মিছিলের নেতৃত্ব দেন কট্টর ডানপন্থী হিসেবে পরিচিত ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইতামার বেন গাভির। তিনি জানান, সন্ত্রাসীদের হুমকিকে বুড়ো আঙুল দেখিয়ে রাজপথে নেমেছে 10,000 ইহুদি। ভূখণ্ডের বিনিময়ে শান্তি চায় না চীনকে ইউক্রেন।
রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ও শান্তির প্রতিষ্ঠায় মধ্যস্থতা করতে চীনের নিয়োগ দেওয়া বিশেষ দূত ইউক্রেন সফর করেছেন। সফরে তিনি ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে ইউক্রেনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ভূখণ্ড ছাড় দিয়ে কোনো শান্তি পরিকল্পনা তারা মেনে নেবে না। অবশ্য কিয়েভের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু বিষয়ে মধ্যস্থতাকারী হিসেবে বেইজিং এর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। ইউক্রেনের এমন অনড় অবস্থানের কারণে চীনের শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ ভেস্তে যেতে পারে। ইউক্রেনীয় রাজধানী কিয়েভ চীনের বিশেষ লিহুই সংঘাত অবসানে বেজিং এর শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। 2022 সালের ফেব্রুয়ারির রাশিয়ার আক্রমণের পর ইউক্রেনে যাওয়া সবচেয়ে সিনিয়র কূটনীতিক তিনি। ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বলেছেন, ইউক্রেনের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতার সম্মানের উপর শান্তি নির্ভর করছে। লির সঙ্গে বৈঠকে কুলেবা জোর দিয়ে বলেছেন, ইউক্রেন এমন কোনো প্রস্তাব গ্রহণ করবে না যাতে ভূখণ্ড হারাতে হয়। তবে পারমাণবিক নিরাপত্তা এবং কৃষ্ণ সাগরের মাধ্যমে শস্য রপ্তানি পুনরায় শুরু করার বিষয়ে চীনা মধ্যস্থতা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন তিনি। বুধবারের বৈঠকটি এমন সময় হলো যখন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোয়ান বলেছেন, কৃষ্ণ সাগরের শস্য চুক্তির মেয়াদ 2 মাস বাড়ানো হয়েছে। বিশ্বব্যাপী শস্য বাজার সরবরাহ নিশ্চিত করার জন্য এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। চীনা নেতা শি জিনপিং এর সঙ্গে জেলেনস্কি টেলিফোনে কথা বলার 3 সপ্তাহ পর লি মঙ্গলবার কিয়েভে পৌঁছেছেন। সংঘাত অবসানের জন্য বেজিং এর পরিকল্পনার প্রচারের জন্য ইউরোপীয় সফরের অংশ হিসেবে ইউক্রেনীয়দের সঙ্গে দুদিনের আলোচনার জন্য তিনি এসেছিলেন। মঙ্গলবার কিয়েভ সতর্ক করে বলেছিল, শুধু মধ্যস্থতা করার জন্য নয়, মধ্যস্থতার প্রয়োজন নেই। নাম প্রকাশ না করার শর্তে ইউক্রেনের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, ইউক্রেনের ভূখণ্ডের বিনিময়ে যে কোনো সমঝোতা কোনো কাজে আসবে না। বেজিং বলছে, লির এই সফরের উদ্দেশ্য হল ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানের বিষয়ে সব পক্ষের সঙ্গে যোগাযোগ করা। মার্চ মাসে মস্কো সফর করেন চীনা প্রেসিডেন্ট। ফেব্রুয়ারি থেকে চীনকে একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে বেজিং। ইউক্রেন রাশিয়ার চলমান যুদ্ধে চীনের ভূমিকা জটিল। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়ে আসছে চীন। একই সঙ্গে তারা রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের সমালোচনা করেছে। আবার রাশিয়াকে কূটনীতিক ও অর্থনৈতিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। গভীর হচ্ছে দুদেশের সম্পর্ক। মস্কো কিয়েভের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে 12 দফা শান্তি পরিকল্পনার প্রস্তাব করেছে চীন। এই পরিকল্পনার প্রত্যাখ্যান করেছে পশ্চিমা বিশ্ব। G7 বৈঠক, চীন ও রাশিয়ার উপর আসতে পারে নিষেধাজ্ঞা। চীন ও রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্য নিয়ে জাপানের হিরোশিমায় আলোচনায় বসতে যাচ্ছে G7 নেতারা। বাংলাদেশ সময় সকালে শুরু হওয়া G7 সম্মেলনের আলোচ্য সূচির শীর্ষে রয়েছে ইউক্রেনের রাশিয়ার 15 মাসের অভিযান। যুক্তরাষ্ট্র জানিয়েছে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরও বাড়াবে, আর যুক্তরাজ্য বলেছে রাশিয়ার হীরা আমদানি বন্ধ করবে তারা। বিশ্ব অর্থনীতির শীর্ষ জোটটির সেন্য দৃষ্টিতে পড়ছে চীনের দিকেও। নিষেধাজ্ঞা আসতে পারে যুদ্ধরত রাশিয়ার সাম্প্রতিক মৃত্যু দেশটির উপরও। তবে আলোচনায় পারমাণবিক নিরস্ত্রীকরণের বিশেষ জোর দিচ্ছে জাপান। বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভাষণ দেওয়ার কথা রয়েছে। বিভিন্ন পরিসংখ্যান বলছে, গত 3 মাসে আরও 1.9% সংকুচিত হয়েছে রাশিয়ার অর্থনীতি।